স্যার আমরা প্রথমেই যে বিষয়টা আপনার একটু দৃষ্টিগোচর করতে চাই স্যার, এটা হচ্ছে যে আপনি জানেন যে আপনারই জায়গা যেটি আপনি আসলে চট্টগ্রাম আমরা বলি, সেই চট্টগ্রামে এমন কিছু ঘটনা ঘটছে, সেটি হলো যে আমরা অনেকেই পছন্দ করছি না, অনেকে এটার মধ্যে ষড়যন্ত্র দেখছি, অনেকেই দেখছে আতাত, অনেকে মনে করছে সরকার এটি ভালোভাবে হ্যান্ডেল করছে না। এই আমরা যদি একদম নাম ধরে বলি যে শেখ হাসিনার আমলের সংখ্যালঘু নিপীড়নের বিচার করাটা ছিল হচ্ছে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে যে ৮ দফা, তার প্রধান দাবি ৮ দফা নিয়ে দেশের তারা একের পর এক সমাবেশ করছিল। এমন এক অবস্থায় তাদের মুখপাত্রকে গ্রেপ্তার, জামিন নামঞ্জুর, তার জের ধরে একজন আইনজীবীকে হত্যা, এরপর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বর্তমান পরিস্থিতিটা, পুরো বিষয়টা অন্তর্বর্তীকালীন সরকার কি আসলে ঠিক ভূমিকা রয়েছে কিনা, নাকি তারা রাজনৈতিক সরকারগুলির মতোই ভুল পদক্ষেপ নিচ্ছে? আপনার কাছে একটু জানতে চাইছি। ধন্যবাদ। একটু আমি পুরোনো দিকে ফিরে যাই। এই 1930-এর দশকে চট্টগ্রামের কথা যখন উঠলো, তাই 30-এর দশকে বলছি, একজন দারোগা, তার নাম ছিল আহসানুল্লাহ। তাকে একজন সন্ত্রাসবাদী, তৎকালে যেগুলো যুগান্তর, অনুশীলন প্রভৃতির দল ছিল, তারা বিপ্লবী নামে অভিহিত ছিল, তারা আহসানুল্লাহকে হত্যা করে। তিনি বোধহয় গোয়েন্দা শাখার দারোগা ছিলেন। তখন চট্টগ্রামে একটা হিন্দু মুসলিম দাঙ্গা লাগার উপক্রম হয়। এটা একটা পুরনো কাহিনী বলছে। এছাড়া যদি দেখেন, চট্টগ্রামে হিন্দু মুসলিম সম্পর্ক ঐতিহাসিকভাবে ভালো ছিল। চট্টগ্রাম একমাত্র জেলা বাংলাদেশে যেখানে বৌদ্ধদের একটা বিশাল আবাস আছে। বৌদ্ধ, হিন্দু এবং মুসলমান, এর মধ্যে দেখা যায়, আপনি যদি আব্দুল করিম সাহিত্য বিশারদের বিখ্যাত ইসলামাবাদ বইটা দেখেন, সেই বইটা 1919-20 সনে তিনি পত্রিকায় লিখেছিলেন। 1964 সনে এটা বাংলা একাডেমি থেকে বই আকারে বের হয়। এখন আব্দুল করিম রচনাবলীতেও পাওয়া যায়। সেই বইতে দেখবেন চট্টগ্রাম একটা অদ্ভুত জায়গা, যেখানে হিন্দু মুসলমান দাঙ্গা বলতে গেলে কখনোই ঘটে নাই। তা আজকে এই চট্টগ্রামকে কেন্দ্র করে যদি আপনি বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর উস্কানি যে কেউ দিয়ে থাকে, সেটা অত্যন্ত ঐতিহাসিক দিক থেকে দেখলে দুঃখজনক। এখন শেখ হাসিনার নাম যখন আপনি নিলেন, শেখ হাসিনার একমাত্র মূলধন, আজকে তিনি একটা বিবৃতি দিয়েছেন বলে তাদের পার্টির যে ভেরিফাইড ফেসবুক পেজ, তা থেকে প্রচারিত হয়েছে, যে তিনি বলছেন যে চট্টগ্রামে যে আইনজীবী সাইফুল সাহেবকে হত্যা করা হয়েছে, সেটা তিনি নিজেই বলেছেন দুঃখজনক। এবং এইটাকে কেন্দ্র করে যে সমস্যা দেখা দিয়েছে, সেটারও তিনি নিন্দা জানিয়েছেন। এবং তিনি এই সনাতনী জাগরণ মঞ্চের নেতার মুক্তি দাবি করেছেন। এটা একটু হাস্যকর মনে হয় এই জন্যে যে মূল সমস্যাটা যদি আমরা দেখি, যে সংখ্যালঘু নির্যাতনের কাহিনী যদি আপনি আদ্যপান্ত দেখেন, বাংলাদেশে শেখ হাসিনার আমলেও সেটা কোনোদিন কমেনি। সুতরাং এখন তিনি ক্ষমতাচ্যুত হয়ে, ক্ষমতা হারিয়ে পালিয়ে যাওয়ার পর আবার ক্ষমতায় ফিরে আসার পথে একটা গুটি স্বরূপ এই সংখ্যালঘুর অধিকারের প্রশ্নটা তুলছেন। তিনি একা তুললে তো একটা কথা ছিল, বলবো এটা পতিত স্বৈরাচারের স্বদেশ প্রত্যাবর্তনের একটা অজুহাত মাত্র। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, আমাদের পুরা দক্ষিণ এশিয়া উপমহাদেশে এই একটা দেশের ভিতরের পরিস্থিতি আরেকটা দেশে প্রভাব বিস্তার করে। এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ, তারা একদিকে বলছে আমরা পাশের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলবো না, তবে এ ব্যাপারে আমরা কেন্দ্রীয় সরকারের নীতির সাথে একমত। এইখানে দেখা যাচ্ছে বিষয়টা বাংলাদেশের সীমা পার হয়ে পাশের দেশে চলে গিয়েছে, এবং এটা তাদের লক্ষ্য হচ্ছে এটাকে আন্তর্জাতিক রূপ দেওয়া। ধরুন, আইনজীবী সাইফুল সাহেবকে যেভাবে হত্যা করা হয়েছে, তা একেবারে একটা উদ্দেশ্য প্রণোদিত হত্যা বলে মনে হয়। তার লক্ষ্য ছিল যে এইটাকে কেন্দ্র করে চট্টগ্রাম থেকে যদি আগুন শুরু হয়, সেটা বাংলাদেশে ছড়িয়ে পড়তে আর বেশি দিন লাগবে না। এমনিতেই চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত। তো সেই দাঙ্গা তারা সৃষ্টি করতে চেয়েছিলেন, সেটা হয়তো অসীম রাজনৈতিক ধৈর্যের কারণে বাংলাদেশের জনগণ সেটা আপাতত সফল হতে দেয়নি। কিন্তু ভবিষ্যতে একই প্রক্রিয়া যে শুরু হবে না তা বলা যায় না। এখন অনেক প্রশ্ন আছে, এই সনাতনী জাগরণ মঞ্চটা কি, সেটার মধ্যে যে নেতৃত্ব দিচ্ছেন যে ইসকন, সেটা কি, তারপরে যে ভদ্রলোক এর নেতৃত্ব দিচ্ছেন যাকে বলা হচ্ছে চিন্ময়, তিনি কি, এই সমস্ত অনেকগুলো প্রশ্নের অনুসন্ধানের এখানে আবশ্যক আছে। তবে আমি সাবিক রাজনৈতিকভাবে বলবো, এইটা হচ্ছে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই আমাদের পাশের দেশের যে
সংবাদপত্র এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম তারা বারবার প্রকাশ চেষ্টা করছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এটা একেবারেই ভিত্তিহীন কথা। আওয়ামী লীগের সাথে যুক্ত আছে সংখ্যালঘু বা সংখ্যাগুরু এমন বহু লোকের উপর হামলা হয়েছে, এটা বাস্তব সত্য। কিন্তু এটাকে হিন্দু নির্যাতন হিসেবে দেখানো হচ্ছে একটা, যাকে বলা হয় প্রতারণা। দ্বিতীয় কথা বলি, এই ঢাকায় সম্প্রতি ঢাকা কলেজের ছাত্র এবং সিটি কলেজের ছাত্রদের মধ্যে মারামারি হয়েছে। তিতুমির কলেজ থেকে শুরু করে ঢাকা শহরের যে সমস্ত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিল তারা পৃথক বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দাবি করছে। সেই যে হামলাগুলো হয়েছে, যেগুলিকে দমনের জন্য এমনকি সেনাবাহিনী নামাতে হয়েছে, সেগুলো আমাদের পাশের দেশের সংবাদ মাধ্যমে কিভাবে রিপোর্ট করা হয়েছে, বলা হয়েছে এগুলো হিন্দু মুসলিম সংঘর্ষ। এই যে সাম্প্রদায়িক উস্কানির ইতিহাস, এটা পুরনো নয়। তো বর্তমানে শেখ হাসিনা যদি ক্ষমতায় ফিরে আসবার জন্য সাম্প্রদায়িক উস্কানিকেই মাধ্যম হিসেবে ব্যবহার করেন, এটা যে তার আমলের যে ব্যাপক হত্যা সংঘটিত হয়েছে, যেটাকে লোকে গণহত্যা বলছে, সেইটাকে কি তিনি জায়েজ করার জন্য এটা বলছেন?